প্রদর্শক ইসমাইল মির্জা শুভরাত্রিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জুলাই সনদ ও জাতীয় নির্বাচনে। আজ আমরা কথা বলবো, আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিনিয়র সাংবাদিক জনাব মনির হায়দার রয়েছেন আমাদের সাথে। আমি মনির হায়দার ভাই আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে, আপনি আমাদের সাথে অতিথি হিসেবে অংশগ্রহণ করবার জন্য। আমরা দর্শক বলেছি আমাদের শিরোনামটা হচ্ছে জুলাই সনদ ও জাতীয় নির্বাচন, যেটি হচ্ছে এখন সারা বাংলাদেশের সবচেয়ে একটি আলোচিত বিষয়, এবং সেই আলোচিত বিষয়কে সামনে রেখেই কিন্তু আমরা জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছি, আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে আগামী 15ই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষরের কথা রয়েছে, কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের পদ্ধতি নেই। মনে হয় আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাস্তবায়নের পদ্ধতি ও গণভোটের সময়সূচি নিয়ে এখনও আমরা প্রধান যে রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, জামায়াত এবং রাজনৈতিক শক্তি হিসেবে যদি আমরা এনসিপিকে বলি, সেটির মধ্যে এখনও বিরোধ নিষ্পত্তি হয়নি বলে আমরা ধরে রাখতে পারি। আপনারা সার্বক্ষণিক, আজকে হয়তো বন্ধের দিন, ছুটির দিন আপনারা কাজ করেছেন, আপনাদের যারা এর সাথে সম্পৃক্ত তারা নানা আলাপ আলোচনা করেছেন, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলছেন, টেলিফোনে কথা বলছেন, ফিজিক্যালি কথা বলছেন। সর্বশেষ অগ্রগতি কি, যেটি আমি বলছিলাম, এখনও যে বিরোধটি নিষ্পত্তি হয়নি, যে গণভোট কবে হবে, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলাম এখনও পর্যন্ত বলছে, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য স্বাক্ষরের ক্ষেত্রে এখনও কোনো চ্যালেঞ্জ দেখতে পারি কিনা? প্রথম কথা হলো যে আমি আপনার বিরোধ শব্দটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। ব্যাপারটা বিরোধ না, ব্যাপারটা হলো ভিন্নমত বা দ্বিমত। দেখুন, একটা রাজনৈতিক গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় ভিন্নমত বা দ্বিমত, এটাই তো গণতন্ত্র। সবাই একমত হয়ে গেলে ওটা তো আর গণতন্ত্র হলো না, আর সবাই একমত হবেও না। হয় কোথায় হয়? উত্তর কোরিয়ায় হয়। তো আমরা তো আসলে সেরকম কোনো দেশের জন্য কাজ করছি না, বা এমন কোনো স্বপ্ন আমাদের কখনোই ছিল না। যে ভিন্নমত বা দ্বিমত আছে, এটা নিয়েই এখন পর্যন্ত যতটুকু অগ্রগতি বা যেখানে পৌঁছেছি আমরা, এটা অনেক বড় অর্জন, এটা অনেক বড় অগ্রগতি। প্রথম কথা হলো জুলাই জাতীয় সনদ, যেটা মূল লক্ষ্য ছিল, সেটা তৈরি হয়ে গেছে আজ থেকে প্রায় 2.5 মাস আগে, গত 31 জুলাই। এবং তারপর গত 2 মাসের বেশি সময় ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক দুইভাবে এটা বাস্তবায়নের প্রক্রিয়া বা সম্ভাব্য উপায়, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে এটাকে আইনি ভিত্তি দেওয়া যায়, এবং একই সঙ্গে বিশেষজ্ঞদের সঙ্গে অব্যাহতভাবে আলোচনা করা হয়েছে। একটা বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছিল ঐকমত্য কমিশন। সেই প্যানেল বিভিন্ন সময় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠকে বসে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসা মতামত বিশ্লেষণ করেছে, নিজেরা স্টাডি করেছে, করে মতামত দিয়েছে। তো এখন তো আপনি জানেন, অলরেডি ঘোষণা করা হয়েছে যে আগামী 17ই অক্টোবর শুক্রবার সেই ঐতিহাসিক মুহূর্ত এখন আমাদের সামনে। জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এটা কেবলমাত্র কিছু কাগজে কিছু মানুষ স্বাক্ষর করলো, ব্যাপারটা তো এমন না। এই বিষয়টা হলো যে গত প্রায় 54 বছর আমাদের যে স্বপ্ন অধরা ছিল, যে স্বপ্ন আমরা মুক্তিযুদ্ধের আগে থেকে দেখেছিলাম, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন ভূখণ্ড, একটা দেশ পেয়েছি, কিন্তু যেই স্বপ্ন নিয়ে এই দেশটা আমাদের পূর্বসূরীরা তৈরি করেছিলেন, সেই স্বপ্ন কখনো আমরা স্পর্শ করতে পারিনি। স্বপ্ন অনেকটা মরীচিকার মতো, আমরা এর পেছনে দৌড়েছি কিন্তু ধরতে পারিনি। এবং শুধু ধরতে না পারাই না, বরং যে স্বাধীনতা 71 সালে আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়ে গিয়েছিল, সেই স্বাধীনতা প্রায় অর্থহীন হয়ে গিয়েছিল 16 বছরের এক ফ্যাসিবাদী মাফিয়াতান্ত্রিক শাসনের জাতাকলে পড়ে। আমাদের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছিল, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমাদের গণতন্ত্র উধাও হয়ে গিয়েছিল, আমাদের সবই ছিল কিন্তু আসলে কিছুই ছিল না। আমাদের পার্লামেন্ট ছিল, আমাদের বিচার ব্যবস্থা ছিল, আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল, কিন্তু বাস্তবে আসলে এগুলোর কোনো স্বতন্ত্র অস্তিত্ব, এগুলোর কোনো স্বাধীন কর্মকাণ্ড, ভূমিকা কিছুই ছিল না। তো এর মধ্য দিয়ে একটা দেশ রীতিমতো একটা চূড়ান্তভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। এবং ওই পটভূমিতে এদেশের কিশোর, তরুণ, যুবা জেগে উঠেছিল এক অভূতপূর্ব ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। আমরা সেই অন্ধকার থেকে বেরিয়ে এসেছি। অন্ধকার থেকে বেরিয়ে আসার পর এখন তাহলে কি হবে আমাদের ভবিষ্যতের পথরেখা? আমরা কিভাবে
আমাদের যে অধরা স্বপ্ন, সেই স্বপ্নের দিকে এগিয়ে যাব, কিভাবে এই জাতির ভবিষ্যৎটাকে আমাদের স্বপ্নের মতো করে বিনির্মাণ করব, সেটার একটা পথ নকশা, সেটার একটা পরিকল্পনা, কর্মপরিকল্পনা এবং বিধি ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই জুলাই সনদ হলো সেই দলিল, এবং সেই দলিলটা স্বাক্ষরিত হতে যাচ্ছে আগামী 17 অক্টোবর শুক্রবার। আপনি যে প্রশ্ন করেছিলেন, এখানে বড় রকমের কোনো ভিন্ন মত বা দ্বিমত নেই, বিরোধ তো নেই, আছে অবশ্যই কিছু কিছু মতপার্থক্য, ভিন্ন মত আছে, সেগুলো যতদূর সম্ভব কমিয়ে আনার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হচ্ছে। আনুষ্ঠানিক আলোচনা এখন আর নেই, এখন অনানুষ্ঠানিক আলোচনা আপনি বলেছেন হচ্ছে, চলমান আছে, আজকেও হয়েছে, গতকালও হয়েছে, আগামীকালও হবে, কিন্তু শেষ পর্যন্ত এটা বাস্তবায়নের বাস্তব পদক্ষেপ সরকার নেবে, এবং সেজন্য সরকার নিশ্চয়ই এক ধরনের এই জায়গায় একটু মিস্টার মনির হায়দার আমি যুক্ত করতে চাই। আপনি বলছেন বেশ বড় অর্জন, আপনারা সরাসরি সম্পৃক্ত, সুতরাং আপনাদের দৃষ্টিতে এটি অনেক বড় অর্জন হতে পারে, কিন্তু আমরা গর্জন তর্জন কিন্তু কম দেখছি না। আমরা যেমন গতকালকেও দেখেছি যে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে পিআর এবং গণভোটের কথা একেবারেই স্পষ্ট করে বলা হয়েছে, কিন্তু যদি এটি বড় অর্জন হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে, নিশ্চয়ই আমি এটা বিভেদ বলতে চাই না, ভিন্ন মতে যদি বলি, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা রক্ত দিয়েছে এবং যারা রক্ত দিতেও চেয়েছিল, বহু যুবা আছে, অনেক বাংলাদেশের রাজনৈতিক শক্তি আছে যারা কিন্তু রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিল, তাদের মধ্যে যদি এই ভিন্নমত থেকে থাকে এবং সেই সিদ্ধান্ত যদি সরকারকে গ্রহণ করতে হয়, এবং সেই সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করবার পরে যদি কারো সেখানে আবারও দ্বিমত তৈরি হয়, সেখানে কি হতে পারে? না, আমি আপনাকে আগেই বলেছি, দেখুন, একটা রাজনৈতিক ব্যবস্থায় সবাই একেবারে সম্পূর্ণরূপে একমত হয়ে যাবে সব কিছুতে, এটা আশা করা তো আমার মনে হয় এটা একটা ইউটোপিয়ান মানে জগতে হতে পারে, বাস্তবে সেটা হয় না। তর্জন গর্জন আপনি যেটাকে বলেছেন, এটাকে বলে পলিটিক্যাল রেটোরিক, রাজনৈতিক বক্তব্য। বাস্তব আর পলিটিক্যাল রেটোরিকের মধ্যে এটা সভ্য দুনিয়ায়ও তফাৎ থাকে। আমেরিকা, ইউরোপও এক ধরনের পলিটিক্যাল রেটোরিক দেয়, কিন্তু বাস্তব ভিন্ন। পিআরের কথা বলছেন, গণভোটের কথা বলছেন, গণভোট তো সবাই এগ্রি করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যতটা প্রক্রিয়া আছে, একটা দীর্ঘ প্রক্রিয়া মোটামুটি, এর মধ্যে গণভোট একটা অন্যতম ধাপ। এর আগে একটা ধাপ আছে, এর পরেও আরেকটা ধাপ আছে, কিন্তু গণভোট একটা অন্যতম ধাপ। সেটার ব্যাপারে সবাই একমত হয়েছে, সরকারও নিঃসন্দেহে সবাই যেহেতু একমত হয়েছে, এখানে সরকারের অন্য পথে যাওয়ার কোনো সুযোগ নেই। আর আসলে এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এর বাইরে আর খুব বেশি কোনো পথ নেইও বাস্তবে। আপনি পিআরের কথা বলছেন, পিআরের সুপারিশ তো করা আছে আপনার জুলাই জাতীয় সনদে। সেই পিআর আর মাঠের বক্তব্যের পিআর এক না। মাঠের বক্তব্য আমাদের যে দুই কক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব করা হয়েছে, সেখানে দুই কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা দাবি করা হচ্ছে, তো এটা মাঠের দাবি। কিন্তু বাস্তবে যে আলোচনা হয়েছে সেখানে তো এটা নিয়ে আলোচনা হয়নি। সেখানে আলোচনা হয়েছে উচ্চ কক্ষ নামের একটা নতুন সংসদের আরেকটা কক্ষ হবে, মানে আমাদের আইনসভার আরেকটা কক্ষ হবে, উচ্চ কক্ষ, এবং সেই কক্ষটা পিআর পদ্ধতিতে গঠিত হবে। এটা তো জুলাই সনদে আছে। ম্যাক্সিমাম অধিকাংশ দল, মানে 2/3 বেশি দল এটা একমত হয়েছে। কোনো দল একমত হয়নি, তাদেরটা নোট অফ ডিসেন্ট দিয়ে অগ্রসর হওয়া, মানে ওইভাবেই জুলাই জাতীয় সনদে এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখুন, আপনার আর আমার মধ্যে কিংবা আরও কয়েকজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে যদি বিরোধ তৈরি হয় বা ভিন্নমত তৈরি হয়, আমি বিরোধ শব্দটা না বলি, ভিন্নমত বা দ্বিমত, মত পার্থক্য যদি তৈরি হয়, তো সেটা তো সমাধান আছে না? কোনো সকল ভিন্ন মতেরই তো সমাধান আছে। মানে একটা কথা আছে যে দুনিয়াতে এমন কোনো তালা নাই যেটার চাবি তৈরি হয় নাই, চাবিবিহীন তালা হয় না। তো তেমনি কোনো সমস্যারই সমাধান নাই, এটা তো হয় না। সমস্যা মানে সমাধানও আছে। তো এখন আলটিমেটলি আপনি বলছেন সরকার বাস্তবায়ন করবে, হ্যাঁ সরকারই তো বাস্তবায়ন করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই যে দীর্ঘ আলোচনা, এটা কি জন্য করেছে? রাজনৈতিক দলগুলোর একটা মতামতের ভিত্তিতে সরকার কাজটা করবে। সরকার শেষ মুহূর্ত পর্যন্ত তার সর্বোচ্চ চেষ্টা করবে যে রাজনৈতিক দল, জোট এবং পক্ষগুলোকে যতটা একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসা যায়। সরকারের সেই চেষ্টায় কোনো কমতি ঘাটতি আছে বলে আপনার মনে হয়েছে কখনো? না, সরকারের তার মানে কি? তার মানে সেটা চালু আছে, কিন্তু কাজটা করবার আসলে এখতিয়ার তো সরকারের।
বাস্তবায়ন তো সব রাজনৈতিক দল করবে। কিন্তু এখন যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে যে গণভোট কখন হবে? গণভোটটি কি একই সঙ্গে জাতীয় নির্বাচনের সঙ্গে হবে, না জাতীয় নির্বাচনের পূর্ব হবে, সেটি কি হবে? দেখুন, এটা একটা বড় প্রশ্ন নিঃসন্দেহে, এবং আপনি যথাযথভাবেই প্রশ্নটা এনেছেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কেউ মনে করছে আগামী জেনারেল ইলেকশনের দিন হওয়া উচিত, কেউ মনে করছে না এটা আগেই হওয়া উচিত। কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত আমি, আপনি বা রাজনৈতিক দল নিতে পারবে না। কেন পারবে না? পারবে না কারণ এই ভোটটা, গণভোট যেটা করতে হবে সেটা কে করবে? করবে সরকার এবং নির্বাচন কমিশন, এই দুই পক্ষ করবে। আমরা অনেকে অনেক দাবি করতে পারি, অনেক যুক্তি দিতে পারি, কিন্তু যারা এই নির্বাচনটা কন্ডাক্ট করবে তারা জানে যে কোন সময় করলে তাদের জন্য সেটা সুবিধাজনক, তাদের জন্য সবচেয়ে ভালো সময় কোনটা। এটা যখন জাতীয় ঐক্যমত্য কমিশন আনুষ্ঠানিকভাবে এই সম্পর্কিত সুপারিশ সরকারের কাছে হস্তান্তর করবে, এখনো করেনি, তারপরে সরকার নির্বাচন কমিশনের সঙ্গে বসে তারা ঠিক করবে যে কোন সময়টা করলে সবচেয়ে ভালো হয়। আমাদের একটা গণভোট দরকার। কি জন্য দরকার? জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য। আমরা যারা পক্ষ, ধরেন রাজনৈতিক দলগুলো, তারা তো জুলাই জাতীয় সনদ সবাই মিলে তৈরি করেছে, তারা এটার বাস্তবায়ন চায়, বাস্তবায়নের জন্য গণভোট চায়। আপনার চাওয়া পূরণ হলোই তো হলো। এখন কখন গণভোটটা করলে সুবিধা, সেটা আমার আপনার রাজনৈতিক দলের চাইতে সরকার এবং নির্বাচন কমিশন ভালো জানে। তাহলে এখানেই যেটি হচ্ছে গিয়ে যে একটি দল বলছে যে তফসিল ঘোষণার পূর্বেই সেটি করা দাবি করছেন, আর আরেকটি প্রধান দল তারাই বলছেন না একই সময় হওয়া দরকার। তাহলে যারা বলছেন যে এই তফসিল ঘোষণার পূর্বে এই গণভোটটি করা দরকার, তাদের আকাঙ্ক্ষা কি হতে পারে মনে হয়? আপনার কাছে কি ধরনের কোনো বিষয় আছে কিনা, বা যারা পরে চাচ্ছে তারা কেন চাচ্ছে? আমি আসলে কে কি উদ্দেশ্যে চাচ্ছে আমি কারো উদ্দেশ্য বিশ্লেষণ করব না। এটা হলো তাদের মনে করার ব্যাপার। একটি পক্ষ বা কোনো পক্ষ মনে করছে কেন আগে চাচ্ছে, না না, আমি বললাম তো এটা তারা বলতে পারবে। আমি মনে করি যে তাদের চাওয়ার অধিকার আছে, তাদের এই অভিমত দেওয়ার সম্পূর্ণ বৈধ অধিকার আছে যে এটা জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে করা হোক। আবার অন্য পক্ষেরও ঠিক একই পরিমাণ অধিকার আছে যে না, এটা জাতীয় নির্বাচনের দিন একই দিনে হোক। দুটো লক্ষ্য কিন্তু একই, সেটা হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য একটা বড় পদক্ষেপ পার হওয়া। গণভোটের মধ্য দিয়ে কি হবে? জনগণের অভিপ্রায়ের প্রকাশ ঘটবে। আমরা যে একটা জুলাই জাতীয় সনদ তৈরি করেছি, এই জুলাই জাতীয় সনদের ব্যাপারে দেশের জনগণের তাদের রায়টা কি, তাদের ইচ্ছাটা কি, তাদের অভিপ্রায়টা কি, সেটা জানবার জন্য আমি গণভোটে যাচ্ছি। সরকার এবং নির্বাচন কমিশনের কাজ হলো আমার চাওয়া মতো সেই অভিপ্রায়টা যাচাই করে দেওয়া। এখন কখন এই কাজটা করলে সেটা সবচাইতে সুবিধাজনক হবে, সেটা সরকার এবং নির্বাচন কমিশন সবচাইতে ভালো জানে। না, কিন্তু এখন যারা দাবি করছেন যে আপনার তফসিল ঘোষণার আগে হওয়া দাবি করছেন, এবং আরেকটা দাবি হচ্ছে কি নির্বাচন একই সময় হওয়া উচিত। যদি কোনো কারণে তফসিল ঘোষণার আগে না হলো, নির্বাচন কমিশন যদি মনে করলো যে একই দিনে হওয়া উচিত, না সেক্ষেত্রে একটা পক্ষপাতিত্বের অভিযোগ তো কিন্তু ইতিমধ্যে তোলা শুরু করছে। ভাই, অভিযোগ উঠা এটা তো খুব অস্বাভাবিক কিছু, তো উঠতেই পারে। কেউ একজন বলতে পারে যে হাসান আহমেদ চৌধুরী কিরণ আজকে মনির হায়দারের সঙ্গে খুবই বৈরী আচরণ করেছে অ্যাঙ্কর হিসেবে, এটা বলতে পারে না কেউ। আবার কেউ একজন বলতে পারে মনির হায়দার হাসান আহমেদ চৌধুরী কিরণের প্রশ্নে খুব অন্যায্যভাবে খুব রাগান্বিত হয়ে গেছে, এটা বলতে পারে না, এটা বলতে পারে। কিন্তু রিয়ালিটি যেটা, সেটা সব দর্শকরা দেখবে। ঠিক একইভাবে মানে রাজনৈতিক দলগুলোর এক এক পক্ষ এক এক ধরনের দাবি বা তাদের অবস্থানের কথা জানাবে, তাদের অভিমতের কথা জানাবে, কিন্তু কাজটা যারা করবে তারা বুঝবে যে সবচেয়ে ভালো সময় কোনটা। মূল প্রশ্ন তো সেটা, মানে কোন সময় করলো এটা তো আসলে মূল বিষয় না। মূল বিষয়টা হলো আমি আপনার কাছে যেটা চেয়েছি আপনি সে কাজটা করে দিচ্ছেন কিনা। ধরেন আপনি একটা ব্লেজার তৈরি করবেন, আপনি টেলার্সের কাছে গেলেন, এখন আপনি বললেন আপনি সোমবারের দিন বিকালে এটা করবেন, উনি আরেকজন বললো না না আপনি এটা ওনাকে বৃহস্পতিবার দিন সকালে করে দিবেন। টেইলার যিনি এটা তৈরি করবেন তিনি বলবেন ভাই আপনার জিনিসটা দরকার তো, আমি সোমবারে পারি আর বৃহস্পতিবারে করে, আমার জন্য যেটা সুবিধাজনক, আপনার ব্লেজারটা হলেই তো হলো, আমি আপনাকে তৈরি করে দিব। আপনি গণভোট যখনই করেন, গণভোটের পরে কিন্তু আরেকটা অধ্যায় আছে, সেটা হলো আমাদের একটা কনস্টিটিউয়েন্ট রিফর্ম অ্যাসেম্বলি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অথবা পার্লামেন্ট কিছু একটা লাগবে। এই যেটা জনগণ এটা যদি পক্ষের রায় দেয় সেটাকে সংবিধানের বইয়ে অ্যাডপ্ট করার জন্য, অন্তর্ভুক্ত করার পার্লামেন্ট লাগবে। সুতরাং আপনি যদি আগামীকালকেও গণভোটটা করেন আপনাকে পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনি যদি পার্লামেন্ট ইলেকশনের দিন করেন তাও পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।
আমাদের জনগণের অভিপ্রায় যাচাই করাটা হল মূল বিষয়। সেক্ষেত্রে একটা বিষয় মিস্টার মনির হায়দার, যেহেতু আপনি ঐকমত্য কমিশনের সাথে কাজ করেন, প্রফেসর আলী রিয়াজ তিনি তো একেবারেই অত্যন্ত জ্ঞানী বিদগ্ধ ব্যক্তি, প্রফেসর ডক্টর ইউনূসের সভাপতি রয়েছে, তাহলে আমরা যে বলছি ঐকমত্য কমিশন, তাহলে আপনারা কি ঐকমত্য করতে পারেননি? তাহলে জুলাই জাতীয় সনদ কিভাবে তৈরি হয়েছে? এই যে মনে করেন এখনো পর্যন্ত যতটুকু ভিন্ন মত রয়েছে, মানে জাতীয় ঐকমত্য কমিশন কি কোনো ম্যাজিকের ব্যবসা করে, যে আমি ম্যাজিকটা করে দিলাম আর সবাই সবকিছুতে একমত হয়ে গেল? ঐকমত্য কমিশনের কাজ হলো একটা ন্যূনতম কমন গ্রাউন্ড তৈরি করা বা একটা ন্যূনতম জাতীয় ঐক্য সৃষ্টি করা। বাংলাদেশের ইতিহাসে কখনো এতগুলো রাজনৈতিক দল দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস একটা জায়গায় এক কক্ষের মধ্যে বসে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আলোচনা করেছে। সেখানে কোনো মারামারি হয়নি, সেখানে বড় রকমের কোনো উত্তেজনা হয়নি। এটা কি এটা দুনিয়াতেই তো বিরল ঘটনা না? তাহলে কি আপনি আমার প্রশ্নের জবাব দিন, এটা কি দেশে বাংলাদেশের আপনার জন্মের পর আপনি কোনোদিন দেখেছেন? আমি কখনো দেখিনি এতগুলি রাজনৈতিক দল একসাথে বসেছে, চা খেয়েছে, গল্পগুজব করেছে, আবার তারা তাদের যুক্তি এবং পাল্টা যুক্তি দিয়েছে। কিন্তু কিন্তু এই পরিসরে এতগুলো দল একসঙ্গে মাসের পর মাস একটানা আলোচনা করা এবং একটা জুলাই জাতীয় সনদ তৈরি করা, এই রাষ্ট্রের ভবিষ্যৎ কিভাবে গঠিত হবে, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুন্দর নিরাপদ গণতান্ত্রিক রাষ্ট্রের বাসিন্দা হবে, সেই পথরেখা তৈরির কাজটা সবগুলো রাজনৈতিক দল এবং জোট এক জায়গায় বসে এভাবে করেছে। এটা বাংলাদেশে কোনোদিন হয়নি না, নিশ্চয়ই, এবং পৃথিবীতে খুব বিরল ঘটনা। এটা সাধুবাদ। কিন্তু এই জায়গাটা কি আমার প্রশ্ন করাটা কেমন হয়, আপনি দেখেন যে ঐক্যমতের ক্ষেত্রে ঐক্যমত্য কমিশন পুরাপুরি ঐক্যমতের জায়গায় পৌঁছাতে পারেনি, আংশিক জায়গায় তারা নাগরিক হিসেবে আপনার অবজারভেশন, আংশিক জায়গায় তারা সফল না। অধিকার আছে আপনি এটা বলবার। আমি আগেই বলেছি ঐক্যমত্য কমিশন বা পৃথিবীর কারু কাছে এ ধরনের কোনো ম্যাজিক কিংবা ওষুধ নাই যে ম্যাজিক ছড়িয়ে দিলে বা জাদুর কাঠি স্পর্শ করলে সব মতভেদ, ভিন্ন মত, দ্বিমত ভুলে সবাই একসুরে গান গাইতে থাকবে। এটা নাই পৃথিবীতে, এটা দরকারও নাই। এটা হলে তো গণতন্ত্র হবে না। যে বললাম, এটা হলে হয় রাজতন্ত্র হবে, নইলে নর্থ কোরিয়া হবে। আমরা তো একটা গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লড়াই করছি। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন নিয়ে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছিল। ভিন্ন মত থাকবে, এক জায়গায় বসে আলাপ আলোচনা করবে, একমত হবে, আবার দ্বিমত হবে। সেই রাষ্ট্রের জন্যই তো আমাদের সংগ্রাম। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আলোচনার একটা বিরতি নিতে চাই। ঐক্যমত্য কমিশনের সার্বিক যে মঙ্গল শুভকামনা আমরা করি এবং আমরা খুবই আশাবাদী আগামী 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদে যে স্বাক্ষর, সে স্বাক্ষর অনুষ্ঠিত হবে। আমরা একই আলোচনায় আবার একই অতিথি নিয়ে আমাদের আজকে যে ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে জনাব মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তাকে নিয়ে আবার উপস্থিত থাকবো। প্রিয় দর্শক, ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে ছোটটা বিরতি নিচ্ছি। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা আবারও ফিরে এসেছি। আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সিনিয়র সাংবাদিক জনাব মনির হায়দার। আমরা জুলাই সনদ ও জাতীয় নির্বাচন নিয়ে কথা বলছিলাম এবং জাতীয় নির্বাচনের অপেক্ষা আছে। আমরা বলেছিলাম আগামী 17 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদের স্বাক্ষর হবে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম এবং আলোচনার এক পর্যায়ে দ্বিমত থাকলো, আমরা একমত, আমি নিজে একমত পোষণ করছি, সেটা হচ্ছে ঐক্যমত্য কমিশন সকল রাজনৈতিক দলগুলো নিয়ে এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে তারা বাংলাদেশের ইতিহাসে যে ধরনের যুগান্তকারী কার্যক্রম করেছে সেটি কিন্তু আসলে প্রশংসার দাবিদার। আমি সেই প্রসঙ্গে আমাদের পূর্বের যে আলোচনা সেখানে করেছি। আমি যারা মনে হয় আপনার কাছে এটি আসতে চাই, জুলাই সনদটি আসলে এখন অনেক বড় করে ভাবা হচ্ছে, দেখা হচ্ছে, নিশ্চয়ই এর মধ্যে অনেক কিছু অন্তর্নিহিত বিষয় রয়েছে যেগুলি আমাদের ভবিষ্যৎ রাজনীতি কী হবে, আমাদের দেশ পরিচালনার ক্ষেত্রে যদি কেউ আবার ফ্যাসিস্ট হয়ে জন্ম নেয় তাহলে কি হতে পারে, সে অবস্থায় যদি এটি বাস্তবায়ন হয় তাহলে কি হবে, আর যদি বাস্তবায়ন না হয় তাহলে কি হবে? প্রথমে বাস্তবায়ন হলে কি হবে সেটাই থাকে, না হলে কি হবে সেটা পরে বলি। জি, আমাদের সংবিধানে একটা কথা বলা আছে যে এই রাষ্ট্রের মালিক জনগণ। আপনার বয়স তো এই দেশের সমান বা তার চেয়ে কিছুটা বেশি। আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে এই রাষ্ট্রের মালিক আসলে জনগণ? মানে গত 54 বছরে কখনো মনে হয়েছে কিনা? কিন্তু কিতাবে তো লেখা আছে রাষ্ট্রের মালিক জনগণ। হওয়ার কথা ছিল। এদেশের জনগণ যুদ্ধ করে, জীবন দিয়ে, ইজ্জত দিয়ে, কত রকম ক্ষয়ক্ষতি স্বীকার করে এই রাষ্ট্রটা তৈরি করেছে। পৃথিবীতে খুব কম সংখ্যক রাষ্ট্র এত মানুষের জীবনের বিনিময়ে তৈরি হয়। অধিকাংশ রাষ্ট্র তৈরি হয়েছে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। কিন্তু যুদ্ধ করে স্বাধীন হওয়া
এরকম দেশ অনেক বেশি না, অল্প কিছু দেশের মধ্যে বাংলাদেশ একটা, যে দেশ তৈরি হয়েছে অনেক মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে, এবং তৈরি হয়েছে একটা গণতান্ত্রিক সভ্য দেশ বানাবার জন্য, যেই দেশের মালিক সত্যিকার অর্থে জনগণ। এখন জনগণ দেশের মালিক, এটা বলতে কি বোঝায়? বোঝায় যে দেশটা যারা পরিচালনা করবে, সরকারে কিংবা অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে, তারা জনগণের কাছে জবাবদিহি করবে, তারা জনগণকে কেয়ার করবে, তারা জনগণকে সমঝে চলবে। আমরা 54 বছরে এর ধারে কাছেও কখনো এই দেশকে যেতে দেখিনি। বরং এই দেশ যারা জনগণের প্রতিনিধি বা জনগণের কর্মচারী, তারাই এমন ভূমিকা নিয়েছে যে তারাই দেশের মালিক আর জনগণ এখানকার কর্মচারী। বরাবরই আমরা এই দৃশ্যটা দেখেছি, এবং সেটা চরম প্রকাশটা ছিল বা চরম অবস্থাটা ছিল গত 16 বছর, যে জনগণ কেবল কর্মচারী না, জনগণ অপরাধী। জনগণ মানেই অপরাধী। যারা ক্ষমতায় আছে, সরকারে বা অন্যান্য রাষ্ট্র কাঠামোর বিভিন্ন জায়গায় আছে, এরা হচ্ছে সকল আইন, আদালত, বিধি ব্যবস্থার ঊর্ধ্বে। আর জনগণ হচ্ছে এতটা অসহায় যে ক্ষমতায় থাকা লোকেরা দয়া করে যদি কাউকে ছাড় দেয়, সে ছাড় পাবে, না হলে যে কাউকে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে ধরে নিয়ে যেতে পারবে, গুম করে ফেলতে পারবে, জেলে ঢুকিয়ে দিতে পারবে, হত্যা করতে পারবে। এরকম এক ভয়ঙ্কর জনপদে পরিণত করা হয়েছিল দেশটাকে। তো এই জুলাই সনদ এটা তৈরির মূল উদ্দেশ্য যে সত্যিকার অর্থে জনগণ যেন এই দেশের মালিক হয়ে ওঠে। এদেশে যাতে এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যে ব্যবস্থা হলে পরে যারা নির্বাচিত হয়ে দেশ চালানোর দায়িত্ব পাবে, কিংবা যারা জনগণের প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে কাজ করবে, এরা উভয় পক্ষই জনগণকে কেয়ার করবে, জনগণের কাছে কোনো না কোনো পদ্ধতিতে জবাবদিহি করবে। এরা যা খুশি তাই করতে পারবে না। এখন এটা তো ধরেন একটা খুব ওয়াইডলি একটা কথা বললাম। আমি একদম স্পেসিফিক যদি বলি আপনাকে, যে দেখুন, আপনি বাংলাদেশের জন্মের পর যদি 3টা বড় বড় রাষ্ট্রীয় ক্রাইসিসের কথা বলেন, এই 3টার একটা হলো 75 সালে বাকশাল কায়েম করা। গণতন্ত্রের জন্য দেশ বানানো হয়েছিল, 3 বছর যেতে না যেতেই সেখানে গণতন্ত্র হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করা হয়েছে সংবিধান সংশোধনের মাধ্যমে, এবং ওই সংসদকে হঠাৎ করে বললো এই সংসদ আরও 5 বছর চলবে, নির্বাচন নেই, কিছু নেই, 5 বছরের জন্য এটা এক্সটেন্ড করে দিল। কেন করেছে? কারণ ওইখানের সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা, মানে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা তখনকার সরকারে ছিল, এবং তারা খুব সহজেই সংসদে গিয়ে 2/3 ভোটে সংবিধান সংশোধন করে ফেললো, করে বাকশাল কায়েম করে ফেললো। এরপরে বহু বছর পরে আপনি আসেন 2004 সালে, এখানে একটা সংবিধান সংশোধন হলো, যে বিচারপতির বয়স বাড়ানো হলো। এবং সেটা কিভাবে হলো? খুব সহজে, কারণ তখন যারা ক্ষমতায় ছিল তাদের সংসদে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা ছিল। কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন পড়লো না, বিরোধী দলের কাছে যাওয়া লাগলো না, দেশের মানুষের কাছে যাওয়া লাগলো না, তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে বিচারপতির বয়স বাড়িয়ে দিল। এবং সেইটার সূত্রে 111 হলো। 111-এর সূত্রে এই গত 16 বছর আসলো আমাদের জীবনে। তার মানে এই পুরা যে আমরা একটা গর্তে পড়ে গেলাম ওই এক সংশোধনের কারণে। আবার আসেন 2011 সালে তৎকালীন ফ্যাসিস্ট সরকার একটা সংশোধনী করলো, কি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিল। কত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ঢুকানো হলো, সে তার মনে চাইলো সে বাতিল করে দিল। কিভাবে বাতিল করলো? যেহেতু সংসদে তার 2/3 সংখ্যাগরিষ্ঠতা আছে, সে বাতিল করে দিল, সংবিধান সংশোধন করে ফেললো। এইসব ঘটনা প্রবাহের পর আমাদের দেশের জনগণের এই উপলব্ধি হলো যে সংবিধান সংশোধনটা এত সহজ থাকা উচিত না, এটা কঠিন হওয়া উচিত। সংবিধান সংশোধন করতে গেলে একটা জাতীয় ঐক্য লাগবে, সবাই একমত হতে হবে যে আমরা এই বিধানটা ঢুকাবো, এই বিধানটা বের করব, বাদ দিব। তো সেই ব্যবস্থা করতে গেলে কি করতে হবে? সংসদে 2/3 তো আমাদের অতীতে অনেক সময় বিভিন্ন দলের ছিল, তারা করে ফেলছে। 2/3 আবারও ভবিষ্যতে কেউ পেতে পারে, পাইলেই সে সংবিধান সংশোধন করতে পারবে, এই সুযোগ থাকা উচিত না। যেই জন্য প্রস্তাব করা হয়েছে যে আমাদের একটা আপার হাউস, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকবে, এবং সেখানে আপার হাউস বলে একটা হাউস থাকবে। এখন যে সংসদ, এটা লোয়ার হাউস বা নিম্নকক্ষ। মূল কাজটা নিম্নকক্ষই করবে, সরকার চালানো, বাজেট পাস, আইন পাস, বিল পাস, এটা নিম্নকক্ষ করবে, এটা কোনো বাধা নাই। যেভাবে 54 বছর চলছে সেভাবেই চলবে। শুধু সংবিধান সংশোধনের ক্ষেত্রে তুমি একা পারবে না, তুমি 2/3 দিয়ে পাশ করবা,
সংবিধান সংশোধন করতে চাও, ভালো কথা, 2/3 দিয়ে পাশ করো, করে এবার আপার হাউসে পাঠাও। আপার হাউস পিআর পদ্ধতিতে হবে এবং সেখানে সিম্পল মেজরিটিতে পাশ করতে হবে। সিম্পল মেজরিটি মানে 100টা সিট থাকবে, 51 জন ভোট দিলে পাশ হয়ে যাবে। এখন পিআরটা কি? পিআরটা হলো যে নির্বাচনে যে সমস্ত দল ভোটে দাঁড়িয়েছে, যেই দল ন্যূনতম 1% ভোট পেয়েছে, মানে সারা দেশ মিলিয়ে আর কি 1% ভোট পেয়েছে, সে একটা সিট পাবে আপার হাউসে। যে 3% পেয়েছে 3টা সিট পাবে, যে 10% পেয়েছে 10টা সিট পাবে। আমাদের ইতিহাস বলে এই পর্যন্ত যতগুলো ফেয়ার ইলেকশন হয়েছে, স্বচ্ছ নির্বাচন হয়েছে, কোনো নির্বাচনে, কোনো স্বচ্ছ নির্বাচনে কোনো দল 40%-এর উপরে ভোট পায়নি। তার মানে যে দলটা সবচাইতে বেশি ভোট পাবে সেও 40টার বেশি সিট পাবে না আপার হাউসে। কিন্তু আপনার লাগবে 51টা। আপনি সংবিধান সংশোধন করতে হলে 51টা লাগবে। তখন আপনি কি করবেন? আপনি তখন যায় বিরোধী দলকে ধরবেন, ভাই এটা সংশোধন করা দরকার জাতীয় স্বার্থে, আসেন একমত হই। বিরোধী দল যদি মনে করে এটা জাতীয় স্বার্থে, তখন একমত হবে। বিরোধী দল তো আর একটা থাকবে না, হয়তো 5টা দল থাকবে, আপনার হয়তো 10টা-15টা ভোট লাগবে, তাই তো? আপনি কিছু দলকে অ্যাটলিস্ট যায় তোয়াজ করবেন, আপনি বলবেন যে আসেন এটা জাতীয় সেই তোয়াজে যদি তারাও সেই সরকারি দলের সাথে সমর্থন দিয়ে দেয় তো হবে, তাহলে তো একটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হলো। সেটাও যদি অনৈতিকভাবে হয়, সেটা যদি নৈতিকতা অনৈতিকতা তো আর এখানে কোনো মানদণ্ড নাই। আমাদের জনগণের উদ্দেশ্যটা হলো, আমাদের মানে আমার ব্যক্তিগত না, আমাদের জনগণের উদ্দেশ্য হলো আমরা এতদিন যেভাবে সংবিধান সংশোধন হয়েছে আমরা সেখান থেকে একটু বেরিয়ে আসবো। আমি একটু হলো চ্যালেঞ্জের জায়গা তৈরি করে দেওয়া হলো, একটা চ্যালেঞ্জের জায়গা তৈরি করে দেওয়া, যাতে মন চাইলেই কোনো সরকার সংবিধান সংশোধন করতে না পারে। এই কমিশন, ঐক্যমত্য কমিশন, তার আগে সংবিধান সংস্কার কমিশন, পাশাপাশি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সবাই গবেষণা করেছে এটা নিয়ে, ব্যাপক গবেষণা করেছে, করে তারা দেখেছে যে এটাই সর্বোত্তম পথ আপাতত। এই মুহূর্তে এর চাইতে ভালো বুদ্ধি কারো মাথায় আসে না। মানে একটা বিষয় আসলে আমিও একটু পরিষ্কার হতে চাই, আমাদের দর্শকরা কিন্তু পরিষ্কার হতে চায়। আরো অনেকগুলো আছে, আমরা কিন্তু মাত্র একটা নিয়ে আলাপ করলাম। হ্যাঁ, মানে সংবিধান ছাড়া আর কি কি কাজ, সংশোধনের যে দায়িত্বটা সেটি ছাড়া আপার হাউসের আর কি কি গুরুত্ব? আপার হাউসের আর একটা কাজ আছে, সে লোয়ার হাউসে নিম্ন কক্ষে পাস হওয়া কোনো বিল আটকাতে পারবে না। কিন্তু কি করতে পারবে? নিম্ন কক্ষ, বাজেট, আস্থা ভোট, এ ধরনের কয়েকটি বিষয় ছাড়া বাকি সবগুলো আপার হাউসে পাঠাইতে হবে, তার সকল বিল, ওই 2টা বা 3টা ছাড়া। আপার হাউসে পাঠানোর পর আপার হাউস এটার উপর হিয়ারিং করবে, শুনানি করবে। আপার হাউসে এটার সদস্যরা আলোচনা করবে, এটা নিয়ে আলোচনা করে তারা যদি মনে করে ঠিক আছে, তারা বলবে আমরা পাশ করে দিলাম। আর তারা যদি মনে করে ঠিক নাই, কোথাও কোনো সংশোধনের দরকার আছে, কোথাও কোনো আপত্তি আছে, তারা সেই সংশোধনী প্রস্তাব, আপত্তির কথা লিখিতভাবে জানিয়ে ওই বিলটা আবার নিম্নকক্ষে পাঠিয়ে দেবে। একটা সময়সীমা থাকবে, 3 সপ্তাহ বা 1 মাস, 4 সপ্তাহ, এই সময়ের মধ্যে সে আবার নিম্নকক্ষে পাঠিয়ে দেবে। নিম্নকক্ষ চাইলে ওই আপত্তি বা সংশোধনী আমলে নিতে পারবে, আর যদি মনে করে না আমি এটা আমলে নিব না, তাহলে সে আবার পাশ করে পাঠিয়ে দিলে ওটা পাশ হয়ে যাবে। এখন শেষ করি, এখন আপনার কাছে মনে হতে পারে তাহলে লাভটা কি? লাভ আছে। লাভ হলো সরকার যখন কোনো একটা বিল পাশ করতে যাবে তখন সে চিন্তা করবে যে এটা যাতে উচ্চ কক্ষে গিয়ে খুব বেশি সময় নষ্ট না হয়, আমার তো বিলটা তাড়াতাড়ি পাশ করা দরকার, আমি এমনভাবে তৈরি করব যাতে উচ্চ কক্ষ তাড়াতাড়ি ছেড়ে দেয়। সরকারের এক ধরনের কেয়ারনেস আসবে, বুঝছেন তো আমার কথা? সে সতর্ক হবে যে আমি এমন স্বেচ্ছাচারী বিল করব না যেটা উচ্চ কক্ষে যায় প্রশ্নের মুখে পড়বে, সে ফেরত পাঠাবে, 4 সপ্তাহ ধরে আলোচনা করবে। আরেকটা হলো দেশের মানুষ জানলো যে নিম্নকক্ষে একটা বিল পাশ হয়ে গেল, ওখানে তো সরকারের মেজরিটি আমরা জানি, কিন্তু উচ্চকক্ষ যখন ওই বিলটা নিয়ে আলোচনা করবে সেটা সংবাদ হবে, দেশের মানুষ জানবে, একটা জনমত তৈরি হবে, সরকার গণবিরোধী কোনো সিদ্ধান্ত এত সহজে নিতে পারবে, জনগণের সামনে বিষয়গুলো ইজিলি চলে আসবে। তারা এই যে নিম্নকক্ষে যারা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবেন, উচ্চকক্ষে যারা হবেন তাদেরকে তো পার্লামেন্ট মেম্বার বলা হবে, তারা উচ্চকক্ষের সদস্য, সেনেট মেম্বার। উচ্চকক্ষ মানে তাদের কি টাইটেল বলা হবে? সেনেট মেম্বার, সেনেটর। কারণ আমাদের দুটো মিলিয়ে যেই আপনার ব্যবস্থাটা, এটাকে বলা হবে, বাংলায় বলা হবে আইনসভা, আর ইংরেজিতে বলা হবে লেজিসলেচার। আইনসভা বা লেজিসলেচারের 2টা পার্ট, একটা হলো জাতীয় সংসদ আর একটা হলো সিনেট। আপার হাউসটা সিনেট নামে পরিচিত হবে। এটাই আমাদের দেশে কি সিনেট নামে পরিচিত হবে না সিনেট নামে পরিচিত হবে? এখন এই যেহেতু আমরা আমাদের সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনে, তারা তাদের আপার হাউসের আরেকটা কাজ আছে, আমি বলতে ভুলে গেছি, সেটা হলো প্রেসিডেন্ট ইলেকশনের সময় 2 হাউসের সদস্যরা গোপন ব্যালটে প্রেসিডেন্ট ইলেকশন ইলেক্ট করবে। সেখানে ভোটাধিকার সমান থাকবে এবং গোপন ব্যালটে।
যেটা আগে শুধু নিম্নকক্ষের ভোটে। এখানেও কিন্তু প্রেসিডেন্ট ইলেকশনেও কিন্তু এক ধরনের ভারসাম্য আসবে। এতদিন নিম্নকক্ষে যার মেজরিটি, তার ইচ্ছায় শাহাবুদ্দিন চুপ্পুরা প্রেসিডেন্ট হয়ে গেছে, কিন্তু এইখানেও এক ধরনের লাগাম আসবে। আবার প্রেসিডেন্টকে যদি ইমপিচ করতে চায় সেটাও দুই হাউসে যাবে। সুতরাং আছে, ফাংশন আছে যথেষ্ট, কিন্তু মূল ফাংশন হলো সংবিধান সংশোধন। তাহলে এই যে দুই হাউজেরই যে কার্যক্রমটা সেটা কি জাতীয় সংসদই হবে? একই বিল্ডিং হবে, একই বিল্ডিং হবে, একই বিল্ডিং, মানে তাদের জন্য আলাদা কোনো দপ্তর বা আলাদা কিছু না, একই আপনি ইউএস কংগ্রেসে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সেনেট তো একই জায়গা হয়, মানে একই ভবনের ভিতর হবে। তাহলে এই যে আপার হাউস এবং লোয়ার হাউস যেটি গঠিত হতে যাচ্ছে, বা যদি আমরা ফেব্রুয়ারি নির্বাচনে, কমিশন প্রস্তাব করেছে জি যে আপনি ধরেন আপনি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, আপনি এখন সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের নির্বাচনের তফসিল হবে আগামী সপ্তাহে, আপনি আপনার দলের প্রার্থী তালিকা প্রকাশ করবেন, তাই তো? আপনাকে একই সঙ্গে উচ্চ কক্ষের জন্য 100 জন প্রার্থীর তালিকা আগেই প্রকাশ করতে হবে। আচ্ছা, জনগণ দেখবে যে আপনি যদি বিজয়ী হন তাহলে উচ্চ কক্ষে আপনি কাদেরকে নিয়ে যাচ্ছেন, আপনি রামশ্যাম যদুমধুকে নিয়ে যাচ্ছেন না কাজের লোকজন, ভালো লোক নির্বাচনের আগেই করতে হবে, নির্বাচনের আগে প্রকাশ করতে হবে এটা। এবং প্রার্থী তালিকা আপনাকে নির্বাচনের আগে প্রকাশ করতে হবে, যে আপনি আপনার দল যদি 40% ভোট পায়, আপনি কোন 40 জনকে, বা 100% ভোটই আপনার দল পেল, আপনি কোন 100 জনকে আপার হাউসের সদস্য নির্বাচিত, সিনেটর নির্বাচিত করবেন বা মনোনয়ন দিবেন, আপনি 100 জনের তালিকা আগেই প্রকাশ করে দিতে হবে। তার মানে জনগণের কাছে আগে চলে আসবে যে আমরা কাকে আপার হাউসে পাঠাচ্ছি। এমন না যে আপনি জিতে গেছেন, এখন আপনি 40% ভোট পেলেন, আপনি 40 জনের সঙ্গে দর কষাকষি করে টাকা পয়সা নিয়ে 40 জনকে আপার হাউসে বসিয়ে দিলেন, এই সুযোগ থাকবে না। আপনি টাকা পয়সা নেবে কি নেবে সেটা তো আমরা জানি না, কিন্তু আপনাকে তালিকাটা আগেই প্রকাশ করতে হবে। জনগণ আপনাকে ওই তালিকা দেখে জাজ করবে যে আপনি কাদেরকে বেছে নিচ্ছেন। তফসিল ঘোষণার পরে এটা নাকি? তফসিল ঘোষণার পরে অবশ্যই। আপনি যখন লোয়ার হাউসের এমপি প্রার্থীদের নমিনেশন দিবেন একই সঙ্গে, আচ্ছা একই সঙ্গে নিশ্চয়ই সেখানে সে যদি সংখ্যা তার 40-50 জন হয়, এখন এই সনদ বাস্তবায়ন তো বিশাল ব্যাপার, এটা তো আমরা এই কয়েক মিনিটের আলোচনায় শেষ করতে পারবো। আরেকটা বলি, আরেকটা প্রস্তাব করা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার। এখন তত্ত্বাবধায়ক সরকার তো আমাদের সংবিধানে ছিল, 1996 সালে আপনার 6ষ্ঠ পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করা হয়েছে, সেটার অধীনে 2টা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে, 96 সালে এবং 2001 সালে। 2007 সালে এসে সেটা ফেল করলো। তার মানে ওই যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি যেটা 96 সালে পাশ হয়েছে সেটা ত্রুটিপূর্ণ বলেই সেটার পথ ধরে আমাদের 111 হয়েছে, তাই তো? সুতরাং আমাদেরকে এমন একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা খুঁজে বের করতে হবে যেটা করলে ইয়াজউদ্দিনকে হঠাৎ করে প্রেসিডেন্টের অতিরিক্ত প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়া যাবে না, কিংবা বিচার বিভাগকে নিয়ে তর্ক হবে না। আমাদের এমন একটা পদ্ধতি বের করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের জন্য এমন একটা ব্যবস্থা প্রস্তাব করেছে যেটা সম্পূর্ণ নিরপেক্ষভাবে, বিতর্ক মুক্তভাবে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া সম্ভব। কিভাবে সেটা? এটা আমি এখন বলতে গেলে সময় লাগবে। এটাকে বলে অনেকগুলো অপশনের পরে একটা অপশন হলো র্যাঙ্ক চয়েস পদ্ধতি। র্যাঙ্ক চয়েস, সেটা হলো সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল, এই 3 পক্ষ বসে ঠিক করবে একজনকে। আচ্ছা, এখানে আপনার মন চাইলে আপনি একজনকে ঠিক করে ফেললেন, এটা হবে না। কিংবা বিচার বিভাগ থেকে অবসরপ্রাপ্ত আপনার পছন্দের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে দিলেন, সেটাও হবে না। এটা এমন ভাবে ডিজাইনটা করা হয়েছে। এটার উদ্দেশ্যটা কি? আমাদের মূল সমস্যাগুলোর একটা হলো সংবিধান সংশোধন, আর একটা হলো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। বাংলাদেশের জন্মের পর এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কয়বার হয়েছে বলেন তো? বলতে পারবেন মনে করে? আমি বলতে পারবো, কিন্তু সেটার আবার একটা বিটার দিকও আছে। সেটা হলো 2001 সালে। সেটা 2001 সালে বাংলাদেশে 96 থেকে 2001 সাল যে সরকার ছিল, দুর্ভাগ্যক্রমে ওই একটি বারই আমরা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়ে পরবর্তী জাস্টিস লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে। এছাড়া বাংলাদেশের কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়নি। 96 সালে যেটা হয়েছে 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে, দৃশ্যত জাস্টিস হাবিবুর রহমানের কাছে ওই ক্ষমতা হস্তান্তরটা শান্তিপূর্ণ ছিল, কিন্তু সেটা তো স্বাভাবিক মেয়াদের পরে না, একটা অদ্ভুত ধরনের নির্বাচন করতে হয়েছিল, যে নির্বাচনে আসলে আরেক প্রশ্ন, 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু পুরোপুরি হয়নি। 289 সিটে নির্বাচন হয়েছে, 11 সিটে নির্বাচন হয়নি। আপনি কিতাবী সংবিধানের দৃষ্টিতে ধরতে গেলে ওই সংসদ হয়নি, কারণ সংবিধানে বলা হয়েছে 300 আসন নিয়ে সংসদ হবে,
কিন্তু 289 আসন নিয়ে সংসদ হয়েছে, সেই সংসদের তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হয়েছে, সেই বিল পাশ হওয়ার পরে জাস্টিস হাবিবুর রহমান নেতৃত্বে কেয়ারটেকার গভর্নমেন্ট দায়িত্ব নিয়েছে। সুতরাং সেটাকে শান্তিপূর্ণ বলা যাবে না, একটা অশান্ত পরিস্থিতির মধ্য দিয়ে ঘটনা ঘটেছে। 54 বছরের ইতিহাসে মাত্র একবার শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হয়েছে। সুতরাং এইটা আমাদের আরেকটা বিগেস্ট চ্যালেঞ্জ। আমাদের এই সংস্কারের অন্যতম প্রধান একটি লক্ষ্য হলো এমন ব্যবস্থা প্রবর্তন করা যেটা করলে পরে বিতর্কের আর কোনো সুযোগ থাকবে না এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরিত হবে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবারও একটা বিরতি নিতে চাই। আমরা শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কথা বলছি, আমরা জনগণের অধিকারের কথা বলছি, আমরা ন্যায্যতার কথা বলছি, সুশাসনের কথা বলছি, এবং বাংলাদেশে যাতে ফ্যাসিজমের কোনোভাবে উত্থান না হয় সেটি কিন্তু জনাব মনির হায়দারের কথার মধ্যে দিয়েই কিন্তু আমরা বুঝতে পারছি, এবং জাতীয় ঐকমত্য কমিশন সেভাবেই কিন্তু তাদের যে কর্মকাণ্ড সেভাবে পরিচালিত করছে। আমরা খুবই আশাবাদী হতে চাই। আমরা মনে করি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে যারা আসবেন তারা এই সকল দিকগুলো খেয়াল করে তারা যদি রাজনীতিতে নিজেদেরকে অলঙ্কৃত করতে চান সেই সকল বিষয়গুলোকে তারা মাথায় রেখে তাদের কার্যক্রম চালাবেন। আমরা আবারও ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে একটা ছোট্ট বিরতি নিচ্ছি। বিরতির পরও জুলাই সনদ জাতীয় নির্বাচন নিয়ে একই আলোচনায় আমাদের সাথে একই অতিথি জনাব মনির হায়দার যুক্ত থাকবেন। ইস্পানী মির্জাপুর শুভরাত্রিতে আমরা একেবারে শেষ বিরতির পর শেষ আলোচনায় আবারও আমাদের প্রিয় অতিথি মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সিনিয়র সাংবাদিক জনাব মনির হায়দারকে নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হলাম। আমরা কথা বলছিলাম জুলাই সনদ জাতীয় নির্বাচন নিয়ে। আমরা বিরতির পূর্বে কথা বলছিলাম যে জুলাই সনদ বাস্তবায়ন হলে কি হবে সেটি আপনি বিশ্লেষণ করলেন। 54 বছরের ইতিহাসে বাংলাদেশের নানা প্রেক্ষাপটের কথা তুলে ধরলেন, এবং বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, শাসন কাঠামোর যে পট পরিবর্তন কতবার কত সময় আমরা খুব শানিতভাবে করতে পেরেছি সেটি কিন্তু আপনি উল্লেখ করেছেন। আমরা যদি এখন বলি যে এই সনদটি যদি বাস্তবায়ন করা সম্ভব না হয় তাহলে কি হতে পারে? ধন্যবাদ। দেখুন, আমি তো মাত্র দুটো সুপারিশ বা প্রস্তাবের ব্যাপারে কথা বলেছি, কিন্তু আপনি নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে জুলাই জাতীয় সনদে মোট 84টা সুপারিশ বা প্রস্তাব আছে। এর মধ্যে সংবিধান সংশোধন সম্পর্কিত সুপারিশ প্রায় 3 ডজন। এখন এটা বাস্তবায়ন না হলে কি ঘটবে? বাস্তবায়ন না হলে সহজ ভাষায় বললে আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই থেকে যাব। আমাদের হয়তো একটা নির্বাচন হবে, হয়তো কোনো একটি দল বা একটি জোট নির্বাচিত হয়ে আবার সরকার গঠন করবে, এবং অতীতে যেভাবে তাদের লাগামহীন ছিল সে অর্থে কোনো জবাবদিহিতা, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না, সেদিকে আমরা চলে যাব। এবং একটা আমরা দেখেছি যে 2008 সালে একটা কথিত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে নির্বাচিতরা ক্ষমতায় বসবার পর তারা ক্রমশ কীভাবে ফ্যাসিবাদী হয়ে উঠেছে। তার মানে এদেশে আমরা অতীতে সামরিক স্বৈরশাসন দেখেছি এবং নির্বাচিত স্বৈরশাসন আমরা দেখলাম। নির্বাচিত স্বৈরশাসন দ্রুত রূপান্তরিত হয়ে ফ্যাসিবাদী শাসনে রূপ লাভ করেছিল। তো যদি আমাদের বিদ্যমান সাংবিধানিক কাঠামো এমনই থাকে, এটা যদি পরিবর্তন না হয়, এবং আমাদের অপরাপর আইনি কাঠামো, আমাদের প্রতিষ্ঠানগুলো যদি এরকমই থেকে যায়, তাহলে যে কেউ যে কোনো সময় ফ্যাসিবাদী হয়ে উঠবে, এবং আমরা হয়তো দুদিন আগে কিংবা পরে আবার এই ধরনের অন্ধকারে নিক্ষিপ্ত হব, নিমজ্জিত হব, এবং এই দেশ কোনোদিন সত্যিকার একটা গণতান্ত্রিক দেশ হয়ে উঠবে না। এদেশের জনগণ কোনোদিন এদেশের মালিক হয়ে উঠবে না। কিছু লুটেরা, কিছু ক্ষমতা জবরদখলকারী, দুর্বৃত্ত, দস্যু, তারা ঘুরে ফিরে আবার আমাদের ঘাড়ি চেপে বসবে, এবং এই দেশ থেকে যাদের সামর্থ্য থাকবে তারা তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দেবে, নিজেরা বিদেশে চলে যাবে। এই দেশ কিছু মানুষের টাকা কামানোর একটা ক্ষেত্রে পরিণত হবে, আর সাধারণ মানুষ যেভাবে তারা বঞ্চিত ছিল, সুবিধা বঞ্চিত, কর্মবঞ্চিত, নিরাপত্তাহীন, সেভাবেই থেকে যাবে। কিন্তু সেক্ষেত্রে একটা বিষয়, যেহেতু আমরা বলছি যে আমাদের সংসদ থাকবে, বিশাল সুরম্য ভবন। আমাদের দেশের মানুষ নিশ্চয়ই জানে যে পৃথিবীতে সবচাইতে সুন্দর 3-4টা পার্লামেন্ট ভবনের মধ্যে আমাদেরটা একটা। জি জি, আমাদের সুপ্রিম কোর্ট কত সুন্দর একটা বিচার বিভাগের কেন্দ্রস্থল, এগুলো আছে, কেবলমাত্র ভবন আছে, আসলে কিছু নাই। স্থাপনা থাকবে কিন্তু সেখানে আসলে এই জায়গাগুলো কি জন্য? সংসদ ভবন হলো জবাবদিহিতার প্রাণ কেন্দ্র, সকল কিছুর জবাবদিহিতার প্রাণ কেন্দ্র জাতীয় সংসদ ভবন, যেখানে জনগণের সত্যিকার প্রতিনিধিরা নির্বাচিত হয়ে আসবেন
এবং সরকার, বিচার বিভাগ, নির্বাচন কমিশন থেকে শুরু করে সকল প্রতিষ্ঠানকে জনগণের তরফে জবাবদিহি করবেন, জবাবদিহি করে যাও, কিন্তু সেটা হবে না কোনোদিন। এগুলা থাকবে, কিছু লোকজন এমপি হয়ে আসবে, তারা মানে হলফনামায় দেবে তার 20 লাখ টাকার সম্পদ আছে, 5 বছর পরে তার 200 কোটি টাকার সম্পদ হয়ে যাবে, তারপরে এক একটা সাম্রাজ্য তৈরি হয়ে যাবে। বিচার বিভাগ থাকবে, সেখানে মানুষ বিচারের জন্য গিয়ে উল্টো হয়রানির শিকার হবে। এই ধারাই চলতে থাকবে। যদি একটা চ্যালেঞ্জ মিস্টার মনির হায়দার, সেটি হচ্ছে যে ফ্যাসিস্ট শক্তি তো নাই এখন, তারা ক্ষমতাও নাই, দেশেও নাই, তারা বিদেশে বসে নানা রকম হুক্কার দিচ্ছে, কিন্তু তাদের সমর্থিত ভোটাররা তো বাংলাদেশে আছে, তারা তো সবাই পালিয়ে যায়নি। একই সাথে আমরা যদি জাতীয় পার্টির কথাও ধরি, তাহলে এই দুই শক্তি এবং অন্যান্যরা যদি মিলে এই জুলাই সনদের পক্ষে তারা সমর্থন না দেয়, তাহলে কি হতে পারে? কি হবে? দেখুন, জুলাই অভ্যুত্থান যখন হয়েছে তখনও এরা তো দেশেই ছিল, তো অভ্যুত্থানে খড়কুটোর মতো ভেসে গেছে না? কারণ এদেশের মেজরিটি মানুষ, মানে কি খুবই অল্প শতাংশের মানুষ এখন ফ্যাসিস্টের সমর্থক। এখানে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এই ফ্যাসিবাদ বিরোধী, তারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়। তো প্রথম কথা হলো যে যদি এই কালপ্রিট ফ্যাসিস্টরা এখনো এই সমাজে থেকে থাকে, তো সেটা আমাদের এক ধরনের ব্যর্থতা। আমরা তাদের ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা এখনো হয়তো, মানে পর্যাপ্ত ব্যবস্থা হয়তো এখনো নিতে সমর্থ হয়নি, সেটা নেওয়া দরকার। যারা অপরাধী এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কোনো অপরাধী কোনোভাবে ছাড় পেতে পারে না। এই রাষ্ট্র ধ্বংস করা, এই রাষ্ট্রকে জনগণের বিরুদ্ধে নিয়ে যাওয়া, জনগণকে জিম্মি করার কাজে যে যেভাবে যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষভাবে যার যতটুকু অংশগ্রহণ যোগসাজশ ছিল, প্রত্যেকটা অপরাধ চিহ্নিত হওয়া উচিত, বিচার হওয়া উচিত। এটা আমি বিশ্বাস করি এবং এটা হওয়া দরকার। এটা সবসময় আমার এই অবস্থান। যদি সেটা না হয়, সেটা আমাদের এক ধরনের ব্যর্থতা। কিন্তু আপনি যদি বলেন এদেশের বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ এটা একটা সুন্দর গণতান্ত্রিক সভ্য রাষ্ট্র হয়ে উঠুক, এটা চায়। তারা তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দিতে চায় না। তারা চায় তারাও এদেশে থাকবে, তাদের সন্তানরাও এদেশে থাকবে, সবাই মিলে এদেশ গড়ে তুলবে। সেরকম একটা দেশ তারা তৈরি করতে চায়। সুতরাং আপনি যে আশঙ্কার কথা বলছেন, এই আশঙ্কা ধোপে টিকবে না। এদেশের মানুষ, আপনি দেখবেন, আপনি যদি সত্যিকার অর্থে, এটা নিশ্চয়ই যাবে গণভোটে গেলে আপনি দেখবেন যে দেশের মানুষ এটাকে ব্যাপকভাবে বিজয়ী করবে। আমার অন্তত এই বিশ্বাস সম্পূর্ণরূপে আছে, কোনো সংশয় নেই এটা নিয়ে। আমরা এবার একটু জাতীয় নির্বাচন প্রসঙ্গে এসে একদম শেষ মুহূর্তে অল্প কয়েক মিনিটের আলোচনা যাই। যে জাতীয় নির্বাচনের তো প্রস্তুতি সরকারও গ্রহণ করছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করছে, নির্বাচন কমিশন গ্রহণ করছে, কিন্তু প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে এবার আইন শৃঙ্খলা রক্ষা করাটাই এটা একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। আপনি কি মনে করেন যে আগামী জাতীয় নির্বাচনে সকলের জন্য সম অধিকার, লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের তৎপরতা সবকিছু মিলিয়ে কি নির্বাচনটাকে কি আপনি মনে করেন যে গ্রহণযোগ্য, সুষ্ঠু করা সম্ভব হবে কিনা? না, মানে অসম্ভব বলে তো কিছু নাই, কিন্তু দেখুন আসলে সকলের কাছে গ্রহণযোগ্য এটা তো একটা আপেক্ষিক কথা। আপনি একটু আগেই বললেন যে সমস্ত পলাতক ফ্যাসিস্ট যারা এই দেশের মানুষকে জিম্মি করেছিল গত 16 বছর, তাদের সমর্থকরা এখনো এই দেশে আছে, তাদের প্রচুর টাকা আছে, তারা এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে লক্ষ কোটি টাকা লুটে নিয়েছে। তার বড় অংশ দেশের বাইরে পাচার করেছে, দেশের ভিতরেও আছে। অলিগার্ক যারা বিগত সরকারের সময় নানা রকম অবৈধ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করে, আমরা জানি যে এখানে বিদ্যুৎ ব্যবস্থা থেকে আপনার একটা টার্ম আছে না, ক্যাপাসিটি পেমেন্ট, ক্যাপাসিটি চার্জ, কোনো রকম বিদ্যুৎ সরবরাহ না করে হাজার হাজার কোটি টাকা তারা নিয়ে নিয়েছে। এই সমস্ত অলিগার্করা এখন এই সমাজে আছে। এটা আমাদের ফেলিওর, আমরা এখনো তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারিনি। এরা তো চেষ্টা করবে এদের অবৈধ টাকা, অবৈধ সম্পদ দিয়ে নানা ধরনের অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করা, নানা রকম আপনার কি বলে যে অস্থিরতা তৈরি করা, উত্তেজনা তৈরি করা, এগুলো তারা করবে। নিঃসন্দেহে সরকারের নজরে এগুলো আছে, নির্বাচন কমিশনের এগুলো নজরে আছে। সংখ্যাগরিষ্ঠ জনগণ, ব্যাপক সংখ্যাগরিষ্ঠ জনগণ যখন একটা সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকবে, রাষ্ট্র, সরকার, নির্বাচন কমিশন যখন পক্ষে থাকবে, এ ধরনের প্রচেষ্টা থাকলেও সেটা ফেল করবে বলে আমি মনে করি। সুতরাং সুষ্ঠু নির্বাচনের পথেই বাংলাদেশ হাঁটছে, সেটি আমরা সুষ্ঠু বলতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমাদের একটা ফাউন্ডেশন নির্বাচন দরকার। কারণ গত অনেকগুলো বছর এদেশে কোনো নির্বাচন হয়নি, এই দেশে 2-3 প্রজন্ম কোনোদিন ভোট দিতে পারেনি। সুতরাং আমাদের এমন একটা নির্বাচন দরকার যে নির্বাচন আমাদের নতুন গণতান্ত্রিক অভিযাত্রা একটা ভিত্তি হিসাবে কাজ করবে এবং আমাদের এই নতুন প্রজন্ম 5 কোটিরও বেশি নতুন ভোটার, তারা সঠিকভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং
সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে তারা একটা সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থায় পদার্পণ করবে। এখন শেষ মুহূর্তের একটা প্রশ্নে, যে যেহেতু 17 তারিখে আমরা জুলাই সনদের স্বাক্ষর হবে এবং আমরা খুবই আশাবাদী এবং সেটা নিয়ে আপনারা কাজ করছেন, আপনি এই শেষ মুহূর্তে এসে আপনি কি মনে করেন কিনা যে জাতীয় ঐকমত্য কমিশনের সফলতা কি আর বিফলতা কি? জাতীয় ঐকমত্য কমিশনের সফলতা আমি সরকারের একজন হিসাবে সফলতা বলবো, আর বিফলতা বা ঘাটতি যদি বলেন সেটা আমি একজন সিটিজেন হিসাবে বলবো। আমি যেহেতু সরকারের সঙ্গে যুক্ত আছি এবং আমি এই ঐক্য প্রক্রিয়ায় একজন ছোট্ট কর্মী হিসাবে কাজ করেছি, আমি আগেই বলেছি আপনাকে সফলতা হলো যে মোটামুটি ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক পক্ষকে এক জায়গায় এনে একটা দীর্ঘ ধারাবাহিক আলোচনার মধ্য দিয়ে একটা জাতীয় দলিল তৈরি করা সম্ভব হয়েছে এবং সেই দলিলটা এখন বাস্তবায়নের দ্বার প্রান্তে, মানে সই হবে, এরপরে বাস্তবায়ন হবে। এটা একটা অভূতপূর্ব সাফল্য। আমি কিন্তু ঐকমত্য কমিশনের কেউ না, আমি সরকারের একজন মানে টেম্পোরারি পাবলিক সার্ভেন্ট। আমি ঐকমত্য কমিশনের সঙ্গে ব্রিজিংয়ের কাজটা করি, মূল কাজটা ঐকমত্য কমিশন করেছে। কমিশন যে কাজ করেছে এটা আমার কাছে একটা অভাবনীয় কাজ। এটা খুবই সহজ কোনো কাজ না, এটা অনেক কঠিন কাজ এবং অত্যন্ত ধৈর্যের সঙ্গে বিচক্ষণতার সঙ্গে প্রফেসর আলী রিয়াজ, তিনি সহসভাপতি, এই কমিশনের সভাপতি আমার বস মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, কিন্তু মূল কার্যক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন প্রফেসর আলী রিয়াজ। তিনি জানেন, খুবই খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী। কি যে অসাধারণ ধৈর্য, প্রজ্ঞা এবং বিচক্ষণতার সঙ্গে তিনি এই দীর্ঘ সময় ধরে এই প্রক্রিয়াটা মানে এগিয়ে নিয়ে গেছেন এবং তার মধ্যে দিয়ে একটা জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে। এরা অনেক বড় সাফল্য। এবার আপনি ব্যর্থতা আমি বলবো না, আমি ঘাটতি বলবো দেশের একজন সিটিজেন হিসাবে। আপনি জানেন মোটামুটি একটা লম্বা সময় ধরে অ্যাক্টিভিজম করেছি আমি, সাংবাদিকতার পাশাপাশি একজন কর্মী, সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট বলেন বা সিভিল লিবার্টি অ্যাক্টিভিস্ট বলেন, আমি সেটা নিয়ে কাজ করেছি। আমার আকাঙ্ক্ষাটা আরও ব্যাপক ছিল যে সংস্কারটা, ধরেন আমাদের লোকাল গভর্নমেন্ট, আমি এই জায়গায় এক ধরনের রেভলিউশনারি চেঞ্জ আশা করেছিলাম যে আমাদের সত্যিকার অর্থে প্রত্যেক জেলায় জেলায় স্থানীয় সরকার থাকবে। এই ইউনিয়ন, উপজেলা এগুলো অত গুরুত্বপূর্ণ না, জেলা অনেক গুরুত্বপূর্ণ। জেলায় একটা স্থানীয় সরকার কাঠামো থাকবে, যেই স্থানীয় সরকার কাঠামোর আন্ডারে সেখানকার আইন শৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সব ওইখান থেকে হবে। তারাই এগুলো পরিচালনা করবে, তারাই এগুলোর নীতি নির্ধারণ করবে, তারাই হবে চূড়ান্ত কর্তৃপক্ষ। এটা আমার স্বপ্ন, কারণ আমি দুনিয়া ঘুরেছি, পশ্চিমে ছিলাম কিছুকাল, বাধ্য হয়েছিলাম। আমি দেখেছি উন্নত বিশ্বে আসলে এই গণতন্ত্র কিভাবে কাজ করে। উন্নত বিশ্বে নাগরিকদের সেবা দেওয়ার মূল কাজটা স্থানীয় সরকার করে, কেন্দ্রীয় সরকারের হাতে তেমন কিছু থাকে না। আপনার আমেরিকাতে সেখানে শিক্ষা, স্কুল সিস্টেম, ওটা স্থানীয় সরকার, মানে জেলা পর্যায়ের সরকারের হাতে সব থাকে। স্থানীয় ট্রাফিক ম্যানেজমেন্ট, থানা, পুলিশ এগুলো সব জেলায় কন্ট্রোল করে, মানে জেলার স্থানীয় সরকার কন্ট্রোল করে। এটার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। আপনি যদি নাগরিকদের কাছে সত্যিকার অর্থে জবাবদিহিমূলক ব্যবস্থা কায়েম করতে চান, আপনাকে ওখানে যেতে হবে। আপনার লক্ষ্মীপুর কিংবা আমার মেহেরপুরের ট্রাফিক ম্যানেজমেন্ট কতটুকু কিভাবে হবে না হবে এটা লোকাল জনগণ ঠিক করবে। ট্রাফিক ম্যানেজমেন্টের যারা দায়িত্বে থাকবেন তারা লোকাল জনগণের কাছে জবাবদিহি করবেন, তারা ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জবাবদিহি করবেন না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবদিহিতার চেনটা খুবই দুর্বল, এটা প্রপারলি কাজ করে না। কাজ করে লোকাল স্থানীয় জনগণের নির্বাচিত যারা থাকবে সেখানে, তারা জবাবদিহি আদায় করবে। সেটা স্কুল সিস্টেম বলেন, হসপিটাল বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা বলেন, স্যানিটেশন বলেন, পানি সরবরাহ বলেন, সকল ক্ষেত্রে তাই হবে। কিন্তু যেহেতু আমাদের অনেক তাড়াতাড়ি করে করতে হয়েছে, এই জায়গাগুলোকে আমার আকাঙ্ক্ষা মতো হয়তো অ্যাড্রেস করা সম্ভব হয়নি। নিশ্চয়ই। তারপরও আমরা ধন্যবাদ জানাতে চাই প্রফেসর ডক্টর আলী রিয়াজ স্যারকে, প্রফেসর ডক্টর ইউনুসকে, স্পেশালি আজকে আপনারা আমাদের অতিথি হিসেবে এসেছেন মিস্টার মনির হায়দার, আপনাকেও। এবং একই সাথে আমরা দারুণভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দল বিএনপি রয়েছে, জামাত রয়েছে, বাম দলগুলি রয়েছে, রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপি রয়েছে। আমরা প্রত্যেকেই কিন্তু রেশারেশির রাজনীতিকে আমরা ভুলে যাবার চেষ্টা করছি। আমরা আশাবাদী হতে চাই যে ফ্যাসিস্টকে যদি আমরা আমন্ত্রণ না জানাতে চাই, আমরা ফ্যাসিস্ট শক্তিকে যদি বাংলাদেশে আর দেখতে না চাই, তাহলে আমরা আমাদের যে মতবিরোধ রয়েছে, যে সামান্য গ্যাপ রয়েছে, সেই গ্যাপকে আমরা অলরেডি দূর
করে ফেলেছি। ভবিষ্যতেও যদি 2-3 দিনের মধ্যে কিছু থাকে সেগুলো দূর করে আমরা জাতীয় যে জুলাই সনদ, সেই সনদে আমরা স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশের আগামী ফেব্রুয়ারিতে রোজার পূর্বে যে নির্বাচন, সেই নির্বাচনের পথকে আমরা সুগম করব। এই প্রত্যাশা রেখে আমরা আমাদের আজকের যে আয়োজন ইস্পানি মির্জাপুর শুভরাত্রি এখানে শেষ করছি। প্রিয় সাংবাদিক জনাব মনির হায়দার, আপনাকে দারুণভাবে ধন্যবাদ জানাই অনেকগুলি যুক্তি তথ্য দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবার জন্য। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।